বিনিতা বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। সারাদিনের শপিং, হাঁটাহাঁটি, ঠান্ডা বাতাসে ভেজা, সব মিলিয়ে শরীর বড্ড ক্লান্ত। দুদিন পরেই এঙ্গেজমেন্ট, সেটার জন্য কিছুটা নার্ভাসনেস কাজ করছে। পুরো ব্যাপারটা কেমন হুট করেই এতটা এগিয়ে গেছে। বিনিতা গোসল সেরে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে এসব হাবিজাবি চিন্তা করছিল। এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অর্ণবের নাম দেখে এক মুহূর্ত ইতস্তত করল। একটু আগেই তো ওর সাথে দেখা হয়েছে, এখন আবার? ফোন ধরতে অর্ণবের কণ্ঠে ভেসে এলো, কি করছেন? বিনিতা চোখ বন্ধ রেখেই আলগোছে উত্তর দিল, এখনই ঘুমিয়ে পড়বো ভাবছিলাম। অর্ণব একটু চুপ করে থাকলো, যেন ও কণ্ঠস্বর পর্যবেক্ষণ করছে। তারপর বলল, ঘুমাবেন? কিছু খেয়েছেন? আম্মু ডেকে গেছে খাওয়ার জন্য, খেতে ইচ্ছে করছে না। অর্ণবের গলা মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। গলা তো ক্লান্ত শোনাচ্ছে কেন? শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছি। আপনি এত চিন্তা কেন করছেন? চিন্তা করব না, সারাদিন বাইরে, তার উপর বৃষ্টিতে ভিজছেন। রাতে যদি জ্বর চলে আসে তখন কিন্তু সমস্যা হবে। শরীর গরম লাগছে? বিনিতা আলগোছে কপালে হাত রাখল। না তো, ঠিক আছি। অর্ণবের কণ্ঠ এবার কিছুটা অন্যমনস্ক শোনালো, যেন পুরোপুরি ওর কথায় আশ্বস্ত হতে পারছে না। ঠিক করে দেখুন তো, আপনার গলা শুনে মনে হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। বিনিতা হাসল। আপনার কি মনে হয় আমি নিজেই টের পাবো না? আপনি এত জেদ করেন কেন? হ্যাঁ, একটু সাবধানে চললে কি হয়? অর্ণবের কণ্ঠে চিন্তার সুর। আমি আসলেই ঠিক আছি, অর্ণবকে আশ্বস্ত করতে চাইল বিনিতা। সত্যি? হুম। গলা শুকনো লাগছে, নাক বন্ধ? উফ, আপনি ডক্টর না গোয়েন্দা? বিনিতার হাসি পেল এবার। অর্ণব একটু হাসলো, তবে গলায় এখনো চিন্তার ছাপ। দুইটাই। আর এখন আপনার কন্ডিশন শুনে মনে হচ্ছে আপনাকে গরম কিছু খেতে হবে। বিনিতা এবার মুখ ফুলালো। আমি কি ছোট বাচ্চা যে আমাকে এমন শাসন করছেন আপনি? আপনার ছোট বাচ্চা হলে ব্যাপারটা বরং সহজ হতো। একটা চকলেট দেখিয়ে যা বলতাম তাই করিয়ে নিতে পারতাম। মুচকি হাসলো অর্ণব। বিনিতার মুখের হাসিটাও এবার গভীর হলো। ও নিজেও বুঝতে পারলো হাসিটা একটু বেশি সময় ধরেই মুখে লেগে আছে। অর্ণবের যত্ন নেওয়ার এই স্বভাবটা কেমন এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। আচ্ছা বাবা, কাল থেকে আপনার কথা মতোই চলবো, হলো? তাহলে এখন ওটা কিছু খাবেন, তারপর কম্বলের নিচে গিয়ে শুয়ে পড়বেন। আর শুনুন, রাতে যদি শরীর খারাপ লাগে সঙ্গে সঙ্গে ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে। খেয়ে তারপর আমাকে মেসেজ দেবেন, নাহলে আমি আবার ফোন করব কিন্তু। একটু হুমকি দেওয়ার স্বরেই বলল অর্ণব। উফ ডক্টর সাহেব, আপনি দেখে একদম পাগল হয়ে গেছেন। হাসতে হাসতে বলল বিনিতা। আপনার জন্য ম্যাডাম। বিনিতা চুপ করে গেল এবার। অর্ণবের শেষ কথাটা মজার ছলে বলা হলেও ওর কণ্ঠের যে গভীরতা সেটা এড়ানো মুশকিল। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ণব আবারও বলল, বিনিতা। বিনিতা দ্রুত নিজেকে সামলে নিল। শুনছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি উঠে খেয়ে নেব। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। গুড, এখন যান। বিনিতা বুঝতে পারল অর্ণব ওর নার্ভাসনেসটা বুঝে ফেলেছে। তারপর মৃদু কণ্ঠে বলল, গুড নাইট অর্ণব। গুড নাইট ম্যাডাম। ফোনটা কেটে গেল, কিন্তু বিনিতা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অর্ণবের কথাগুলো এখনো কানে বাজছে। আপনার জন্য ম্যাডাম। ও ধীরে ধীরে উঠে বসলো। মনে হলো সত্যিই যেন শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ক্লান্তির চেয়েও বেশি একটা অদ্ভুত গরম ঠাট্টা মিশ্রিত অনুভূতি। তবে সেটা কি আসলেই ঠান্ডা লেগে যাওয়ার কারণে নাকি অন্য কিছু? বিছানা থেকে উঠে ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল। সত্যি গরম কিছু খাওয়ার দরকার। ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। দুধ চিনি দিয়ে 1 কাপ গরম কফি বানিয়ে নিল বিনিতা। কফির কাপে হাত রেখে ভাবল, অর্ণব কি সবসময় এমন, নাকি শুধু ওর জন্যই? ভাবতে গিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল ওর পুরো শরীর জুড়ে। মোবাইলটা টেবিলে রাখা, বিনিতা ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ভাবলো, তারপর দ্রুত একটা মেসেজ টাইপ করলো। খেয়ে নিচ্ছি ডক্টর সাহেব, এবার নিশ্চিন্ত হয়ে যাবে। সেন্ড করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই রিপ্লাই এলো। গুড গার্ল, এরপর থেকে একটু সাবধানে চলবেন, বুঝলেন? বিনিতা ফোনটা বুকের কাছে চেপে ধরে হেসে ফেলল। অর্ণবকে হয়তো ও বুঝতে শুরু করেছে একটু একটু করে। চারপাশে ছোট ছোট ফেরি লাইট, মাথার উপরে তারা ভরা আকাশ, আর এক ফালি চাঁদ, একপাশে ছোট্ট স্টেজ, তাতে লাইটিংয়ের সঙ্গে সাদা ফুলের সাজ একটা
স্লো মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। সব মিলিয়ে এক স্বপ্নময় সন্ধ্যা। বিনীতা অর্ণবের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে ঢাকার নামকরা এক রেস্টুরেন্টের গার্ডেনে। বিনীতা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, শুভ্রতায় মোড়ানো সাদা রঙের শাড়ি পরনে, চিকন সোনালি বর্ডার, কানে টানা দুল, কানের পাশে গোজা দুটো সাদা গোলাপ। বুকের কাছে হাত রেখে নিজেকে আয়নায় দেখছে বিনীতা। আসন্ন মুহূর্তের কথা চিন্তা করতেই একটা অদ্ভুত শিহরণ কাজ করছে ওর শরীর জুড়ে। তোর হাত ঠান্ডা কেন? রূপন্তী একপাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। কই না তো, আমি তো একদম রিল্যাক্স। বিনীতা হাসার চেষ্টা করলো। নার্ভাসনেসের কারণে ওর আঙ্গুলগুলো অল্প অল্প কাঁপছে। রূপন্তী চোখ টিপে বলল, বেশ বুঝতে পারছি, কেমন রিল্যাক্স। তারপর হেসে ওর কাঁধে আলতো চাপ দিল। একটু দম নে তো, এমন ভাব করছিস যেন তোর এঙ্গেজমেন্টটা ভাইয়া দিতে যাচ্ছে। বিনীতা একটা লম্বা শ্বাস নিয়ে হালকা হওয়ার চেষ্টা করলো। আঙ্গুলের কাঁপুনি একটু কমলেও বুকের ধুকপুকানি কমছে না। ঠিক তখনই দরজার বাইরে থেকে উকি দিল মিথিলা। কিরে, আর কতক্ষণ লাগবে? সবাই অপেক্ষা করছে। রূপন্তী হাসি মুখেই বলল, হয়ে গেল, চল। বিনীতাকে আজকে যা লাগছে, অর্ণব বাইনা আবার অজ্ঞান হয়ে যায়। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতেই বলল মিথিলা, মুখে দুষ্টু হাসি। বিনীতা চোখ ছোট ছোট করলো। অজ্ঞান হবে কেন? মিথিলা এক হাত কোমরে রেখে উদাস ভঙ্গিতে বলল, অজ্ঞান হওয়ার মতো ব্যাপার তো আছেই। এমনিতেই উনি চুপচাপ মানুষ, তার উপর তোকে দেখে মুখ ফুটে প্রশংসা করতে না পেরে যদি মাথা ঘুরে পড়ে যায় তখন কি হবে? রূপন্তী হাসতে হাসতে বলল, তাহলে তুই কি চাস? আমার অর্ণব ভাইয়ের জন্য একটা ড্রেস রেডি করে রাখিস। ওদের দুজনের বলার ভঙ্গি দেখে বিনীতাও এবার হেসে ফেলল। তারপর আয়নার দিকে তাকিয়ে শেষবারের মতো শাড়ি আর মাথার ফুলটা ঠিক করে নিল। এক ফালি চাঁদের আলো জানালা দিয়ে এসে ওর গালে মৃদু ছোঁয়া ফেলেছে। বুকের মধ্যে সেই অদ্ভুত শিহরণ আবারও ফিরে এলো ওর। মিথিলা ওর হাত টেনে ধরল। চল, অর্ণব ভাই অপেক্ষা করছে। রূপন্তী মিথিলা দুই পাশ থেকে ওর হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। গার্ডেনে ঢুকতেই রাতের ঠান্ডা বাতাস বিনীতার শরীর স্পর্শ করল। ওর গায়ে হঠাৎই কাটা দিল যেন। ফুলের মোহনীয় গন্ধ, ফেরি লাইটের আলো আর ব্যাকগ্রাউন্ডের বাজতে থাকা স্লো মিউজিক, সব মিলিয়ে বিনীতার মনে হলো হঠাৎ যেন ও কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। আসমা বেগম এগিয়ে এলেন বিনীতার কাছে। মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। বিনীতা লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না আসমা বেগমের এমন সম্বোধনে। আমার মেয়েটা সত্যি রাজকন্যা হয়ে গেছে। রাহনুমা বেগম এগিয়ে এসে মেয়ের হাত ধরলেন। আসমা বেগম সায় দিলেন। ঠিক বলেছিস রাহনুমা। তারপর বিনীতা এগিয়ে গেল সাদা ফুলে সজ্জিত স্টেজের দিকে। স্টেজের কাছাকাছি যেতেই অর্ণবকে দেখা গেল। অর্ণব ও বিনীতার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির ওপরে রূপালি কাজ করা কুটি, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা, চোখে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সেই দিকে। বিনীতার বুকের ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হলো এবার। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি কেউ পুরোপুরি প্রস্তুত। অর্ণব ততক্ষণে স্টেজের উপর থেকে হাত বাড়িয়ে আছে ওর দিকে। অর্ণবের বাড়িয়ে রাখা হাত দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল বিনীতা। বুকের ভিতরটা কেমন যেন এলোমেলো লাগছে। হাতের আঙ্গুলগুলো আবারও কাঁপতে শুরু করেছে ওর। বিনীতা এক মুহূর্তের দ্বিধা লক্ষ্য করেই হয়তো অর্ণব একটু এগিয়ে এলো। হাতটা ধরুন। বিনীতা চোখ তুলে তাকালো, তারপর আস্তে করে হাতটা অর্ণবের হাতে রাখলো। পেছন থেকে এবার শোনা গেল রাহাত তুহিনের সম্মিলিত চিৎকার। ও হাউ রোমান্টিক। রূপন্তী মুগ্ধ চোখে ওদের দিকে তাকিয়ে বলল। একটু আস্তে বললেও ওর পাশে দাঁড়িয়ে থাকা শাফিন সেটা শুনে ফেলল সহজেই। তাই নাকি? আমিও এর থেকে বেশি রোমান্টিক দেখাবো। শাফিন চোখ টিপল। রূপন্তীর গাল দুটো লাল হয়ে উঠল সহসায়। উফ, তুমি? বলো বলো, আমি কি? ধ্যাত, কিছু না। অন্যদিকে মুখ ঘুরালো রূপন্তী। আমাদেরও এই মুহূর্তে খুব তাড়াতাড়ি আসছে। বি রেডি বেবি। নার্ভাস? বিনীতার কাছাকাছি দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো অর্ণব। একটু। হাসার চেষ্টা করলো বিনীতা। রাহাতের ডাকে ঘোর কাটলো শাফিনের। কিরে রূপন্তী, এখানে দাঁড়িয়ে কি করছিস?
প্রেস্টিজ আংটি নিয়ে যেতে হবে না? রূপন্তী যেন এমন কিছুই অপেক্ষা করছিল। সাফিনের হাত থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ চল। এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করলে বিনিতার বাবা ফারুক সাহেব। রাহাত আর রূপন্তী এঙ্গেজমেন্ট রিং নিয়ে উঠল স্টেজে। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে অন্য বিনিতার দিকে এক নজরে তাকালো। তারপর হঠাৎ করে কিছুটা পিছনে সরে গিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো বিনিতার সামনে। এক মুহূর্তের জন্য পুরো গার্ডেন জুড়ে নেমে এলো পিনপতন নীরবতা। তারপর মুহূর্তেই রূপন্তী, সাফিন, মিথিলাদের মিলিত চিৎকার কান প্রায় তালা লাগার জোগাড়। বিনিতা চমকে উঠে অর্ণবের দিকে তাকালো, চোখে বিভ্রান্তি এবং লজ্জার মিশেল। সবার সামনে এইভাবে? ইস, এই অর্ণবটা পুরোই পাগল। আব্বু, আম্মু, আন্টি, আঙ্কেল কি ভাবছে কে জানে। বিনিতার গাল দুটো ধীরে ধীরে রাঙা হয়ে উঠল। বুকের ভিতরে কোথাও যেন অচেনা এক শিহরণের অনুভূতি ছড়িয়ে পড়ছে, যে অনুভূতির নাম জানা নেই ওর। Will you be mine forever, my sunflower? স্টেজের মাঝে যেন আরেকটা বোম ফাটলো অর্ণব। বিনিতা নিঃশ্বাস নিতে ভুলে গেল এবার। চারপাশের হাসি, চিৎকার, ফিসফাস সব এক মুহূর্তে যেন ফিকে হয়ে গেল ওর কানে। স্টেজের ঝলমলে আলোয় অর্ণবের চেহারাটা স্পষ্ট, গম্ভীর দৃষ্টিতে আটকে রেখেছে ওকে। রূপন্তীদের এক দফা চিৎকারের পরে গার্ডেন জুড়ে আবারও নিস্তব্ধতা। একপাশে দাঁড়িয়ে রূপন্তী, মিথিলা দম আটকে তাকিয়ে আছে। সাফিন তো ইতোমধ্যে ফোন বের করে রেকর্ড করা শুরু করে দিয়েছে। বিনিতা হতবাক, এই ছেলেটা একদম পাগল, এভাবে সবার সামনে। বিনিতার গলা শুকিয়ে এলো। সানফ্লাওয়ার, ও অর্ণবের সানফ্লাওয়ার। অর্ণব তখনও হাঁটু গেড়ে একইভাবে হাত বাড়িয়ে রেখেছে ওর দিকে, অপর হাতে ধরে রেখেছে ডায়মন্ডের রিং। অর্ণবের ঠোঁটের কোণে সেই চিরচেনা মৃদু হাসি। কিন্তু এই মুহূর্তে বিনিতার মাথায় কিছুই কাজ করছে না। কি করবে এখন, কি বলা উচিত? বিনিতার ঠোঁট কাঁপলো এক মুহূর্তের জন্য, কিন্তু শব্দ বের হলো না। তারপর বিনিতার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। খুব আস্তে ফিসফিস করলো ও। তারপর অর্ণবের বাড়িয়ে রাখা হাতের দিকে বাড়িয়ে দিল নিজের হাত। অর্ণব যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতেই ভুলে গেল বিনিতার ঠোঁটের কোণে ওই হাসিটা। সত্যি 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 কি ও বলল? চারপাশের শব্দ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল অর্ণবের কাছে। তারপর, ও মাই গড, বিনিতা হ্যাঁ বলেছে। রূপন্তীর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর সর্বপ্রথম ভাঙল সে নীরবতা। পরের সেকেন্ডেই যেন বিস্ফোরণ ঘটল গার্ডেনে। মিথিলা, তুহিনার বাকিরা একসঙ্গেই চিৎকার করে উঠল। হাততালির শব্দে মুখরিত হলো চারপাশ, কিন্তু অর্ণব কিছুই শুনতে পাচ্ছে না। ও শুধু দেখল বিনিতার চোখ ওর দিকে তাকিয়ে আছে, একটু লজ্জা, একটু ইতস্ত, আর কিছুটা আবেগে ভরা। অর্ণব নিঃশব্দে হাসল, একটু ঝুঁকে যত্ন নিয়ে রিং পরিয়ে দিল বিনিতার আঙ্গুলে। একটু কেঁপে উঠল বিনিতার আঙ্গুল, অদ্ভুত এক শিহরণ হয়ে গেল সারা শরীরে। এখন আপনার পালা। অর্ণব উঠে দাঁড়িয়েছে বিনিতার সামনে। বিনিতার রিং হাতে নিল, একটু ইতস্ত করে, তারপর ধীরে ধীরে পরিয়ে দিল অর্ণবের হাতে। চারপাশে আবারও চিৎকার, করতালির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ, কিন্তু ওদের দুজনের কাছে যেন এই মুহূর্তটা পৃথিবীর থমকে গেছে। অর্ণব হঠাৎই ওর দিকে ঝুঁকে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এবার আর পালাতে পারবে না, মাই সানফ্লাওয়ার। বিনিতার গাল দুটো আবারও রাঙ্গা হয়ে উঠল কৃষ্ণচূড়ার রঙে। হৃৎস্পন্দন তাল হারিয়ে ফেলল মুহূর্তের জন্য। এই গাঢ় বাদামি চোখ জোড়া ও আটকে যেতে চায় সারা জীবনের জন্য। ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে 3 দিনের একটা ছোট্ট ট্যুরের আয়োজন করা হয়েছে। ঘোষণাটা এসেছে আজই। ঘোষণাটা আসার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েছে পুরো ক্লাসরুম। সবাই ব্যস্ত বন্ধুবান্ধবদের সাথে ট্যুরের প্ল্যান করতে। তার বিপরীতে বিনিতাদের গ্রুপ বসেছে গোল টেবিল বৈঠকে। বিনিতা আর মিথিলার বাসা থেকে এত দূরে যাওয়ার পারমিশন দেবে কিনা সেটা নিয়েই চলছে ডিসকাশন। মিথিলা ব্যাগের চেন টানতে টানতে বলল, সিরিয়াসলি এভাবে হুট করে ঘোষণা দিলে কিভাবে কি ম্যানেজ করব, বাসায় কি বলবো ভাবতেই পারছি না। বিনিতা মাথা নেড়ে সায় দিল, ঠিক বলেছিস, আগে থেকে জানলে হয়তো একটু মানসিক প্রস্তুতি নিতে পারতাম। এখন যদি বলি আমাদের ডিপার্টমেন্ট থেকে 3 দিনের ট্যুরে যেতে হবে, আম্মু সরাসরি না করে দেবে। রূপন্তী পাশ থেকে বাঁকা হাসল, তবে বাসায় না বললেই হয়। মিথিলা চোখ বড় বড় করে তাকালো, মানে কি পাগলের মতো কথা বলছিস? রূপন্তী কাজ ঝাঁকালো, আরে ধুর, আমার কথা আগে শোন, তারপর ডিসিশন নে। ধর, প্রথমে বলছি ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই যাচ্ছে, একটু পরে বলবি 2-1 দিন থাকতে হতে পারে, তারপরে ধীরে ধীরে পুরো ব্যাপারটা বলবি। একেবারে পড়লেই তো বিপদ।
বিনীতা দীর্ঘশ্বাস ফেলল। তোর যুক্তিতে কাজ হবে না রূপু। আম্মু বিশদ জানতে চাইবে, কোথায় যাচ্ছি, কারা যাচ্ছি, কত দূর, নিরাপত্তা কেমন, সব। মিথিলা গম্ভীর গলায় বলল, আর আমার আম্মু বলবে বাকিরা যাচ্ছে, মানে এই না যে তুমিও যেতে পারবে। তুহিন তখন পাশ থেকে বলল, আরে ইউনিভার্সিটির অফিসিয়াল ট্যুর, সব স্যার ম্যাম থাকবে, ব্যাপারটা এইভাবে বুঝিয়ে বললেই তো হয়। বিনীতা কপালে হাত দিল। ভাই, আমাদের বাসায় এসব বুঝবে না, ওরা ভাববে আমরা 3 দিনের জন্য হারিয়ে যাব। রূপতী মুচকি হাসল। আরে ভয় পাস না, দেখি আমি কি করতে পারি। তোর আম্মুর সঙ্গে কথা বললে হয় না? বিনীতার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, একদম না, উল্টো আম্মু ভাববে আমি নিজে না বলে তোকে দিয়ে বলাচ্ছি, তখন তো পুরোটাই মাঠে মারা যাবে। রাহাত কাজ ঝাঁকালো। তাহলে সহজ উপায়, আগে বাসায় মুড দেখে তারপর বলা। সবাই চুপ হয়ে গেল। ট্যুর নিয়ে উচ্ছ্বাসের বদলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাসায় কিভাবে বলবে সেটাই। রূপন্দিদের ডিপার্টমেন্ট থেকে নাকি ট্যুরে যাবে শুনেছিস? অন্য ফোন স্ক্রল করতে করতেই মাথা তুলল। না, বিনীতার সাথে কথা হয়নি। কবে যাচ্ছে? শাফিন মগে থাকা কফিটা নাড়তে নাড়তে বলল, সামনের মঙ্গলবার মনে হয়। ও, কাল থেকে বিনীতার সাথে কথা হয়নি। শাফিন কাজ ঝাঁকালো। ও আচ্ছা, আমি ভাবছিলাম আমরা যদি ওদের না জানিয়ে গিয়ে সরাসরি ট্যুরে ওখানে হাজির হই, কেমন সারপ্রাইজ হবে বল। অর্ণব অবাক হয়ে তাকালো। মানে ওরা তো ইউনিভার্সিটি ট্যুরে যাচ্ছে, আমরা সেখানে গিয়ে হাজির হব কিভাবে? শাফিন হাসলো। আর দুধ, জায়গাটা তো আর রেস্ট্রিক্ট না, আমরা নিজেরাই ঘুরতে যেতেই পারি। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে ধীরে বলল, কিন্তু বিনীতা যদি কিছু মনে করে, যদি মনে করে আমরা ইচ্ছে করে ওদের ফলো করছে? শাফিন ভ্রু নাচিয়ে বলল, যদি উল্টো খুশি হয়? তুই সবসময় নেগেটিভটা ভেবে বসে থাকিস কেন বলতো? অর্ণব চিন্তিত মুখে বলল, ভাবতে হবে। শাফিন হাসলো। বাপ, কিন্তু দেরি করিস না, টিকিট আগেভাগে বুক দিতে হবে। রাত প্রায় 10টা। ডিনার শেষ করে বিনীতা ঘরে এসে বসেছে। মনটা কেমন অস্থির হয়ে আছে। একবার ভাবলো এখন বলবে, তারপর আবার মনে হলো সকালে বলাই ভালো। মা হয়তো এখন ক্লান্ত, কিন্তু দেরি করলেও নিজেই স্থির থাকতে পারছে না। অবশেষে দমনা করতে করতেই ডাইনিং রুমে এলো। আম্মা সোফায় বসে নিউজ দেখছে। আব্বু ঘরে চলে গেছে। বিনীতা সোফার এক কোণে বসলো। আম্মু, একটা কথা ছিল। রানুমা বেগম টিভির ভলিউম কমিয়ে মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ, কি কথা? মেয়েটা একটু গলা খাকারি দিয়ে ইতস্ত করে বলল, আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করেছে, 3 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। রানুমা বেগম ভ্রু কুচকালেন। কোথায়? সেন্ট মার্টিন। রানুমা বেগম এবার পুরোপুরি গম্ভীর হলেন। 3 দিন এত দূরে? বিনীতা আগেভাগেই সব প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। হ্যাঁ, পুরো ব্যাচ যাবে, টিচাররাও থাকবেন, নিরাপত্তার দিক থেকেও কোনো সমস্যা নেই। রানুমা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি জানো আমরা তোমাকে কত দূর কখনোই একা ছাড়ি না। বিনীতা মায়ের হাত ধরে বলল, আম্মু, আমি তো একা যাচ্ছি না, পুরো ডিপার্টমেন্ট থাকবে। রূপন্তী, মিথিলা ওরাও তো যাচ্ছে। আমাদের ভার্সিটির শেষ দিকের দিনগুলোতে সবার একসাথে কিছু স্মৃতি তৈরি হবে। আমি রূপন্তীর সাথেই থাকবো, তোমাদের সবসময় আপডেট দেব। রানুমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তোমার আব্বুর সাথে কথা বলতে হবে, আমি নিজেও চিন্তায় থাকবো জানো তো। তুমি আব্বুকে বুঝিয়ে বলবে কিন্তু। রানুমা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বললেন না, শুধু বললেন, দেখি কথা বলি। বিনীতা বুঝলো বিষয়টা এখানেই শেষ না। ধৈর্য ধরে এখন অপেক্ষার প্রহর গোনার পালা। আদৌ যেতে পারবে কিনা সেটা এখন সময়ই বলে দেবে। ট্যুরের আগের রাত পুরো ক্যাম্পাস জুড়েই চাপা উন্মাদনা। মেয়েদের হলে এক প্রকারের প্রস্তুতির ধুম, ছেলেদের হলে অন্যরকম পরিকল্পনার ফিসফাস চলছে। রূপন্তী আর মিথিলা মেঝেতে বসে ব্যাগ গোছাচ্ছে, আর বিনীতা বিছানায় আধশোয়া হয়ে শেষ মুহূর্তের চেকলিস্ট মেলাচ্ছে। অবশেষে দুজনের অনুমতি মিলেছে ট্যুরে যাবার। আমি কি বেশি কিছু নিচ্ছি? বিনীতা ব্যাগের চেন খুলে আবারও দেখতে লাগলো। বেশি না, অর্ধেক ওয়ার্ডরোব নিয়ে যাচ্ছিস। মিথিলা বলল,
রূপন্তী ওর ব্যাগের ভিতরে এক ঝলক তাকিয়ে বলল, আরে এত জামা নিচ্ছিস কেন? আমরা কি 3 দিনের জন্য যাচ্ছি নাকি 3 মাসের জন্য? মেরিদা গম্ভীর মুখে বলল, কি বলিস? ছবি তোলার সময় বারবার একই ড্রেস পরবো? মিথিলা হাসতে হাসতে বলল, তার মানে তুই সকালে একরকম ড্রেস, দুপুরে আরেকটা, সন্ধ্যায় অন্য কিছু পরবি? মেরিদা চোখ ঘুরিয়ে বলল, বাহ, খুব ভালো আইডিয়া তো। মিথিলা আর রূপন্তী মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেলল, আর বিনিতা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকালো। হাসছিস কেন? সত্যি বলছি। রূপন্তী কাঁধ ঝাঁকিয়ে বলল, হুম হুম খুব ভালো আইডিয়া। সাথে অর্ণব ভাইকে নিলে একেবারে তোর প্রিয় ওয়েডিংয়ের ফটোশ্যুট হয়ে যেত। মিথিলা মাথা নেড়ে বলল, আসলেই তো, এক ডিলে 2 পাখি মারা হয়ে যেত। বিনিতা চোখ গরম করে তাকালো ওদের দিকে। কি শুরু করলি তোরা? বলে বালিশ ছুঁড়ে মারলো ওদের দিকে। বালিশ গিয়ে পড়লো মিথিলার মাথায়। মিথিলা আর রূপন্তী হো হো করে হাসতে হাসতেই মেঝেতে লুটিয়ে পড়ল। ঘড়িতে প্রায় 12টা বাজে। রূপন্তী হাততালি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এখন তো ঘুমানো দরকার। কাল সকাল 7টার মধ্যে বাস ছাড়বে, 6টার মধ্যে ডিপার্টমেন্টের সামনে থাকতে হবে। দেরি হলে কিন্তু বাস রেখে চলে যাবে। 7টা? মিনিতা হতাশ হয়ে বলল, আমার জন্য সকাল 7টা মানে রাত 3টা। রূপন্তী কাঁধ ঝাঁকালো। তাহলে রেডি হ, ঘুমা, সকাল উঠে দৌড় লাগাবো। তিনজনই আবার হেসে উঠল। আজকে ওরা তিনজন একসাথে ঘুমাবে। মিথিলা এক ঝটকায় বিছানায় উঠে বসলো। সবাই মোবাইল সাইলেন্ট রাখো, নয়তো রাতের বেলায় কে যেন আবার কল দিয়ে গুড নাইট জানাতে গিয়ে ঘুম ভাঙিয়ে দেবে। রূপন্তী বিনিতার দিকে তাকিয়ে চোখ টিপল। বিনিতা কেসে উঠে তাড়াতাড়ি কাঁথার নিচে মুখ গুজল। ঘুমোতে দে আমায়। মিথিলা আর রূপন্তী মুখ চেপে হাসল। ট্যুরের উত্তেজনা, প্রস্তুতি আর একসঙ্গে থাকার আনন্দে ওরা ধীরে ধীরে পাড়ি দিল ঘুমের রাজ্যে। অন্য ব্যাগ গোছাতে বসেছে, কিন্তু শাফিন একটা জিনিসও গোছাচ্ছে না। বিছানায় গায়ে এলিয়ে ফোন ঘাটছে। তোর কিছু লাগবে না। অন্য বিরক্ত হয়ে বলল, একটা ব্যাগ আর একটা মন ভালো করার পরিবেশ। শাফিন হাসল। দেখ, কাল যদি গিয়ে দেখিস তোর ব্রাশ, তোয়ালে, স্যান্ডেল, এমনকি প্যান্ট শার্টও ভুলে গেছিস, তখন আমাকে দোষ দিতে পারবি না বলে দিচ্ছে। শাফিন হাসল। আমি প্ল্যান করে মিনিমালিস্টিক লাইফস্টাইল বেছে নিয়েছি। অন্য ব্যাগের চেন লাগিয়ে বলল, এই যে মিনিমালিস্ট, টিকিট চেক করেছিস তো? শাফিন ফোনে টিকিট বুকিং চেক করলো। সব ওকে, কাল সকালেই রওনা দেব। অন্য তখনও দ্বিধায়। সত্যি কি আমরা এইভাবে ওদের জানিয়ে না গিয়ে ঠিক করছে? শাফিন কাঁধ ঝাঁকালো। শোন, ওরা তোর নিয়ে এত ব্যস্ত যে আমাদের খেয়ালই করবে না। যখন হুট করে সামনে হাজির হবো, তখন কেমন সারপ্রাইজ হবে ভাবতে না আমার খুব মজা লাগছে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। দেখা যাক, ব্যাগ গোছানো শেষ, এখন একটু ঘুমোতে হবে। শাফিন তখনও ফোন ঘাটছে, মুচকি হাসছে। অবশ্যই ঘুমাও, স্বপ্ন দেখো, সামনে 3 দিনের অ্যাডভেঞ্চার। অর্ণব নিঃশ্বাস ফেলল, ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু একটা অদ্ভুত উত্তেজনা মনের মধ্যে খচখচ করতে থাকলো। বিনিতার ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মে। চোখ খুলতেই মনে হলো মাত্র 5 মিনিট আগেই তো ঘুমিয়েছে। রূপন্তী কানে বালিশ চাপা দিল। উফ, আর 5 মিনিট। মিথিলা এক ঝটকায় উঠে বসে এলোমেলো চুল হাতে দিয়ে ঠিক করতে করতে বলল, আর দেরি করলে বাস আমাদের ফেলেই চলে যাবে। বিনিতা আর রূপন্তী তখনও গড়াগড়ি খাচ্ছে বিছানায়। মিথিলার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো। এত সকালে ট্যুরে বাস ছাড়তে হবে কেন? হ্যাঁ? বিনিতার বিরক্ত কণ্ঠস্বর। রূপন্তী হেসে বলল, এই দুঃখের কথা বাসে গিয়ে বলিস, এখন তাড়াতাড়ি রেডি হ। তারপর তিনজনেই ঘুম কাতুরের মুড়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। ডিপার্টমেন্টের সামনে পৌঁছাতেই দেখা গেল সবাই এসে হাজির এই 7 সকালে। সবার ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। কেউ ঘুম জড়ানো চোখে চা খাচ্ছে, কেউ ছবি তুলছে। রূপন্তী হাত বাড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সবাই কি অনেক আগেই চলে এসেছে? আমাদের এত দেরি হলো? মিথিলা হাই তুলে বলল, আমরা ঠিক সময়ে এসেছি, দেরি হয়নি। বিনিতা চারদিকে তাকিয়ে দেখল ট্যুরের আসল মজা তো এখনো শুরুই হয়নি। একটু দূরে তাকাতেই দেখা গেল তুহিন আর রাহাত বাসের কাছে দাঁড়িয়ে হাত
নাড়ছে ওদেরই দিকে। ওরা তিনজনই এগিয়ে গেল সেই দিকে। বন্দি জীবন থেকে মুক্তি? তুহিন ওর ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল। রূপন্তী পাশ থেকে হাসলো। তোর জীবনে এত দুঃখ কেন? কোথায় যাচ্ছিস? হিমালয় জয় করতে? হিমালয় না, কিন্তু সেন্ট মার্টিনও তো কম কিছু না, তাই না? তুহিন গর্বিত মুখে বলল, 3 দিনের জন্য হলেও তো এই হলের 4 দেয়াল থেকে বের হব। বাসে উঠেই সবাই যার যার পছন্দ মতো সিট দখল করতে ব্যস্ত হয়ে পড়ল। মিথিলা আর রূপন্তী জানালার পাশের একটা জায়গা ঠিক করে ফেললো। পেছনের সিটে রাহাত, তুহিন আর বিনীতার সামনের দিকে বসতে গিয়ে দেখলো ওর পাশে সিট ফাঁকা। মিথিলা পেছন থেকে বলে উঠল, কি ব্যাপার, কেউ কি পাশের সিটটা বুক করে রেখেছে? বিনীতা চোখ ছোট করে তাকালো। তোর মাথার মধ্যে এত আজে বাজে চিন্তা আসে কি করে? রূপন্তী হেসে বলল, আরে থাক বিনীতা, শান্তিতে বসুক। পেছন থেকে রাহাত উচ্ছ্বাসিত গলায় বলল, এই ট্রিপে কেউ চুপচাপ বসে থাকলে কিন্তু জরিমানা। আর সেই জরিমানার টাকা দিয়ে আমরা স্টপেজে নাস্তা খাবো। তুহিন যোগ দিল মজা করে। সবাই হেসে উঠল। বাসের ইঞ্জিন গর্জন দিয়ে স্টার্ট দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল সবাই। কেউ জানালার পাশে বসে বাতাস গায়ে মাখছে, কেউ মোবাইল বের করে সেলফি তুলতে ব্যস্ত। পেছনের দিকে সিটগুলোতে রাহাত, তুহিন আর ছেলেদের গ্রুপের কয়েকজন ইতোমধ্যেই চিপসের প্যাকেট খুলে ফেলেছে। কেউ কেউ গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। কেউ আবার মোবাইল বের করে স্পিকারে গান বাজানোর তদারকি করছে। বিনীতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশের গাছপালা, বিলবোর্ড, পরিচিত ল্যাম্পপোস্টগুলো একে একে পিছনে চলে যাচ্ছে। পেছন থেকে রূপন্তী ওর কাঁধে ধাক্কা দিল। কি রে, এত আনমনা কেন? পাশের সিটটা ফাঁকা দেখে মন খারাপ? বিনীতা চোখ ঘুরিয়ে বলল, একদম চুপ। শান্তিতে বসার সুযোগ পেলে সেটা ভোগ করতে হয়। রূপন্তী হেসে দিল। ওই দার্শনিক মুড অন হয়ে গেছে দেখি। রূপন্তীর পাশ থেকে মিথিলা বলে উঠল, আচ্ছা, গ্রুপ ট্যুর কি গ্রুপই হবে না? মুহূর্তেই সবাই রাজি হয়ে গেল। মিথিলা ফোন উঁচিয়ে ধরল। সবাই একসঙ্গে হাসো। ক্লিক। এক ফ্রেমে বন্দি হলো ওদের ট্যুরের প্রথম মুহূর্ত। ক্যামেরার ক্লিকের সঙ্গে সঙ্গে বাসও ধীরে ধীরে গতি বাড়ালো। ক্যাম্পাসের চেনা রাস্তার পেছনে ফেলে এক ঝাঁক উত্তেজিত তরুণ তরুণী রওনা দিল এক নতুন অভিযানের দিকে। ঢাকার অন্য প্রান্তে শাফিন আর অর্ণবও তখন নিজেদের যাত্রার প্রস্তুতি নিচ্ছে। অর্ণব ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওদের এতক্ষণ রওনা দিয়ে দেওয়ার কথা, আমাদের বাস কখন? আধা ঘন্টা পর। তাহলে ওরা পৌঁছার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সবকিছু গোছানো শেষ? যেভাবে ব্যাগ গুছিয়েছিস, দরকারি কিছু ফেলে যাচ্ছিস না তো? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো অর্ণব। শাফিন হাসতে হাসতে বলল, ফেলে গেলে কিনে নেওয়া যাবে, নো সাফ, তুই প্ল্যানিংয়ে ফোকাস কর। তারপর ব্যাগপত্র নিয়ে দুজন রওনা হলো বাস স্ট্যান্ডের দিকে। প্ল্যান কতটা সাকসেসফুল হবে সেটা সময়ই বলবে। বিনীতারা রিসোর্টে এসে পৌঁছেছে একটু আগেই। লম্বা জার্নির ক্লান্তি থাকলেও জায়গাটা দেখেই সবার ক্লান্তি কেটে গেল। কাঠের তৈরি দোতলা রিসোর্ট, সামনে নারকেল গাছের সারি আর দূর থেকে ভেসে আসা ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে একদম ছবির মতো জায়গা। ছেলেদের রুম বরাদ্দ হয়েছে নিচতলায় আর মেয়েরা দোতলায়। বিনীতা, রূপন্তী, মিথিলা তিনজনই ব্যাগ নিয়ে দোতলায় উঠে গেল ওদের জন্য বরাদ্দকৃত রুমে। রুমে ঢুকতেই বিনীতা দেখল ঘরের এক প্রান্তে বিশাল জানালা। এখান থেকে সমুদ্র দেখা যায়। জানালার পাশে দাঁড়িয়ে একটা গম্ভীর নিঃশ্বাস নিল। শীতল বাতাসে নোনা ধরা গন্ধ। সমুদ্রের নীল জলরাশির ওপরে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। ঢেউগুলো ছুটে আসছে তীরে, আবার ফিরে যাচ্ছে অসীম নীলের গভীরে। দূরে কিছু গাংচিল বাতাসে ডানা মেলে উড়ছে, মাঝে মাঝে পানির উপরে ঝাঁপিয়ে পড়ছে। ঢেউয়ের তালে তাল মিলিয়ে নারিকেল গাছের পাতাগুলো দুলছে, আর বাতাসের শোষো শব্দের সঙ্গে মিশেছে সমুদ্রের অবিরাম গর্জন। বিনীতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। চারপাশের প্রকৃতি এতটা প্রশান্ত যেন সময় কিছুক্ষণের জন্য থমকে গেছে ওর কাছে। ওই রে, আবার দার্শনিক মুড অন। রূপন্তী ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে বলল। মিথিলা জানলার কাছে বিনীতার পাশে এসে দাঁড়িয়ে বলল, জায়গাটা এত সুন্দর, চুপচাপ থেকে উপভোগ করাটাই স্বাভাবিক, ঠিক? বিনীতা মৃদু হাসল। মনে হচ্ছে শহরের সব কোলাহল অনেক দূরে ফেলে এসেছি।
রূপন্তী বিছানায় বসে পা ঝুলিয়ে বলল, কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না। কয়েক মিনিটের মধ্যে তুহিন, রাহাত ওদের পুরো গ্যাং এসে দরজায় ধাক্কা দেবে। চলো এক্সপ্লোর করতে যাই। বলছিস? মিথিলা হাসল। আর তার আগে ফ্রেশ হয়ে নিয়ে চল। অর্ণবদের কটেজ বিনিতাদের কটেজ থেকে 5 মিনিটের দূরত্ব। কটেজের গেট দিয়ে ঢুকতেই শাফিন ব্যাগ কাঁধে তুলে নিল। জায়গাটা একদম পারফেক্ট, দেখে মনে হচ্ছে খুব মজা হবে রে। অর্ণব চারপাশটা দেখে নিল একবার, গম্ভীর গলায় বলল, দেখা যাক কি হয়। রিসেপশনে চেক ইন করে ওরা নিজেদের ঘরে উঠে গেল। ব্যাগপত্র রুমের একপাশে রেখে ডিভানে বসতে বসতে অর্ণব জিজ্ঞেস করলো, এখন আমরা ওদের সারপ্রাইজ দেবো কখন? শাফিন বিছানায় বসে পায়ে জুতা খুলতে খুলতে পড়ল, এত তারা কিসের? আগে দেখি ওরা এখন কোথায়, তারপর প্ল্যান ধীরে আগানো যাবে। অর্ণব জানলা দিয়ে বাইরে তাকালো। বেশি দেরি করা যাবে না। শাফিন মুচকি হেসে বলল, তাহলে রেডি থাক ফর দ্য আলটিমেট অ্যাকশন। ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে যাওয়ার বিনিতারা আজ আর বের হবে না। কটেজের সামনে খোলা জায়গায় সবাই যার যার মতো গল্প করছে। হঠাৎ করে তুহিন বলে উঠল, এই একটা গানের আসর হলে কেমন হয়? পাশ থেকে কয়েকজন বলল, পুরো জমে যাবে। রাহাত গিটারটা হাতে তুলে নিল, একটু টুংটাং করে বলল, কি শোনাবো বন্ধুরা? রূপন্তী হাসতে হাসতে বলল, শুরু কর, যা খুশি। রাতের নিস্তব্ধতাকে খান খান করে সমুদ্রের একটানা গর্জন শোনা যাচ্ছে। ঢেউয়ের তালে ছন্দ মিলিয়ে বাতাসে ভাসছে নোনা ধরা গন্ধ। আকাশে চাঁদ উঠে গেছে, আশেপাশে ছোট ছোট তারা ছড়িয়ে ছিটিয়ে। গিটার বাজতে শুরু করলো, পরিচিত এক মেলোডি ছড়িয়ে পড়ল শীতল বাতাসে। কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমি তাদের ওই দলে বারবার মরে যাই যারা। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের ওই দলে বারবার মরে যাই যারা। গানের শেষ সুরে সবাই কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাসের মৃদু শোষ শব্দ আর গানের সুর সব মিলিয়ে একাকার। বিনিতার চোখে একরকম আচ্ছন্ন ভাব ফুটে উঠেছে। গানের প্রতিটা কথা যেন ওর মনকে ছুঁয়ে যাচ্ছিল, জীবনের গভীর সত্যতার মতো। সমুদ্রের বিশালতা, আকাশের নিস্তব্ধতা যেন একে অপরের অনুভূতিকে ধারণ করে রেখেছে এক অবিরাম অপেক্ষার মতো। রূপন্তী, মিথিলা, তুহিন সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মিথিলা মৃদুয়ালায় বলল, কি গাইলি রাহাত, পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ করে গেলে। রাহাত গিটারটা রেখে হাসতে হাসতে বলল, যতটা সম্ভব সুর দিতে চেয়েছি, কিন্তু মনে হয় পুরো পরিবেশটা ছিল একটা সুর। রূপন্তীও একটু চুপচাপ হয়ে রইল। শাফিনের কথা মনে পড়ছে। রূপন্তী কয়েক মুহূর্ত পর গলা ঠিক করে বলল, কিছুক্ষণের জন্য মনে হলো এক অন্য জগতে চলে গেছিলাম। মিনিতা ধীরে মাথা নেড়ে বলল, এমন কখনো অনুভব করিনি, কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। রাহাত এক মুহূর্ত চুপ করে থেকে বলল, এই জায়গাটা আসলে অদ্ভুত, এত নিরিবিলি, এত শান্ত যে মাঝে মাঝে ভয় লাগতে পারে। মিথিলা গা ছাড়া দিয়ে বলল, ভয় পাওয়ার কথা বললেই ভয় লাগবে? তুহিন রহস্যময় হাসল। আচ্ছা, তোমরা জানো এই রিসর্ট থেকে একটু দূরে জঙ্গলের পাশে একটা পুরানো বাড়ি আছে? একটা মেয়ে চিল্লিয়ে উঠল, ভূতের গল্প শুরু করো না প্লিজ। পাশ থেকে অন্য একটা ছেলে বলল, ভূতের গল্পের জন্য পারফেক্ট পরিবেশ, দারুণ জমবে। তোমরা থাকো ভাই, আমি গেলাম। মেয়েটা চলে যেতে উদ্যত হলে পেছন থেকে ডাকলো বিনিতা, সোহা দাঁড়াও, আমিও যাব, আমারও ইচ্ছে করছে না। কি রে, তোর আবার কি হলো? পাশ থেকে জিজ্ঞেস করলো রূপন্তী। কিছু না, এমনি। তোরা থাক, আমি ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে। সোহার সাথে বিনিতা ভেতরে চলে গেল। জমে উঠল তুহিনদের গল্পের আসর। বিনিতা রুমে ঢুকেই ফোন হাতে নিল। প্রথমবারের মতো ডায়াল করলো ব্যক্তিগত ডাক্তার সাহেবের নাম্বারে। হ্যালো হ্যালো অর্ণব, ডিস্টার্ব করলাম? আপনার জন্য আমি সবসময় ফ্রি সানফ্লাওয়ার। তারপর বলুন, তোর কেমন কাটছে? ভালো, তবে তবে কিছু একটা যেন মিসিং।
আমাকে মিস করছেন? চলে আসবো? পাগলামি করবেন না অর্ণব, এমনিতেই একটু মন কেমন করছিল তাই আপনাকে কল করলাম আমি। মন কেমন করছে? তাহলে তো আমি ঠিকই ধরেছি। আপনি না, আসলে চলে আসবো? উফ, আপনি জানেন তো আমি সেটা বলিনি। কিন্তু মন খারাপ কেন? বিনীতা এক মুহূর্ত চুপ করে রইল। আমি আসলে ঠিক জানি না। জানেন না মানে? মানে এইখানে এত সুন্দর জায়গা, প্রকৃতি সব, অথচ মনে হচ্ছে কিছু একটা অসম্পূর্ণ। কিছু নাকি কেউ? বিনীতা এবারও চুপ। আচ্ছা, একটা সহজ উপায় বলি। কি? জানলার বাইরে তাকান। বিনীতা অবাক হয়ে জানলার দিকে এগোলো। বাইরে অন্ধকারে নীল জলরাশি চাঁদের আলোয় চিকচিক করছে। বিনীতা কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চারপাশটা যেন ওকে নিঃশব্দে কিছু বোঝানোর চেষ্টা করছে। এবার বলুন, কেমন লাগছে? অর্ণবের কণ্ঠ ফোনের ওপাশ থেকে আসছে, কিন্তু মনে হচ্ছে যেন ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে। শান্ত, সুন্দর। এবার চোখ বন্ধ করুন। কেন? করুন তো। বিনীতা চোখ বন্ধ করলো। রাতের নীরবতা, ঢেউয়ের গর্জন, ঠান্ডা বাতাসের ছোঁয়া সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হলো ওর মনে। এবার ভাবুন আমি ঠিক ওখানেই আছি। বিনীতা একটু হাসলো। আপনার কণ্ঠ শুনলেই মনে হয় আপনি কাছেই আছেন। তাহলে আরেকটু ভাবুন, আমি ঠিক আপনার পাশে দাঁড়িয়ে আছে। আর আর বাতাসে আপনি এলোমেলো চুল উড়ে এসে পড়ছে আমার চোখে মুখে। বিনীতার সঙ্গে সঙ্গেই চোখ খুলে ফেললো। ওর চুলগুলো সত্যি এলোমেলো হয়ে গেছে বাতাসে। হঠাৎ কি যেন মনে হলো ওর। অর্ণব, আপনি কোথায়? ফোনের ওপরে এক মুহূর্ত চুপচাপ, তারপর হাসির শব্দ শোনা গেল। আপনার খুব কাছে। বিনীতা নরম বালির উপর দিয়ে হাঁটছে। রূপন্তী একটু দূরে ঝিনুক কুড়াচ্ছে। সৈকতে মানুষের ভিড় পেছনে ফেলে নরম রোদের ছোঁয়া গায়ে মাখিয়ে বিনীতা একা একা হাঁটতে চলে গেল অনেকটা সামনে। এক্সকিউজ মি, সৈকতে একা একা হাঁটছেন কেন? আপনার জন্য একজন ট্যুর গাইড পাঠানো হয়েছে। বিনীতা থমকে দাঁড়ালো। গলাটা চেনা, খুব চেনা। ধীরে ধীরে পিছনে ফিরল। অর্ণব। নীল হাওয়াই শার্ট, সাদা প্যান্ট আর চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। বিনীতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি আমি এখানে? অর্ণব সানগ্লাস খুলে তাকালো বিনীতার দিকে। আপনি না বললেন কিছু একটা মিসিং, ভাবলাম নিজে এসে দেখি জিনিসটা কি। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথার ভেতরে যেন কিছুই কাজ করছে না। তারপর ঠোঁটের কোণে একটু হাসি ফুটলো। আপনি একটা পাগল। অর্ণব হাসলো। আপনি তো বানিয়েছেন। তারপর একবার রূপন্দের দিকে তাকিয়ে আবার তাকালো বিনীতার দিকে। আপনার বোন থেকে দেখছি ঝিনুক কুড়াতেই ব্যস্ত। আমি কি আপনাকে পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখাতে পারি? মেয়েটা ভ্রুকুচকে বলল, আপনার কাজ নেই? অর্ণব কাজ ঝাঁকালো। এই তো সেন্ট মার্টিন এসে ট্যুর গাইড হিসেবে পার্ট টাইম জব নিয়েছে। মেয়েটা কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। নরম বালি, হালকা রোদ আর সমুদ্রের একটানা ঢেউয়ের শব্দ চারপাশের পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে। অনেক কয়েক কদম পাশে পাশে হাঁটতে লাগলো। দুজনের মাঝে কোনো কথা নেই, অথচ চারপাশের নীরবতার মধ্যেও যেন এক ধরনের অদৃশ্য শব্দ ঘুরপাক খাচ্ছে। একটা না বলা অনুভূতি, যেটা হয়তো দুজনেই জানে, কিন্তু কেউ উচ্চারণ করছে না। হঠাৎ বিনীতা থমকে গিয়ে বলল, অর্ণব, কেন এলেন? শুধুই আমার মন কেমন করছিল বলে? অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকলো। ঢেউয়ের শব্দের ফাঁকে একটা নিঃশব্দ শ্বাস ফেললো বোধ হয়। তারপরে মৃদু হেসে বলল, যদি বলি হ্যাঁ। বিনীতা তাকালো ওর দিকে। তাহলে বলবো আপনার পাগলামো বেড়েছে আগের চেয়ে। অর্ণব সামান্য মাথা কাত করলো, যেন কথাটা মেনে নিল। বিনীতা এবার চোখ সরিয়ে নিল। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। অর্ণব খুব শান্ত গলায় বলল, আপনি যদি না চান আমি এখনই চলে যাব, কিন্তু সত্যি করে বলুন তো, আমি চলে গেলে ভালো লাগবে? বিনীতা কিছু না বলে অর্ণবের হাতটা জড়িয়ে নিল নিজের হাতের মুঠোয়। অর্ণব একটু অবাক হয়ে তাকালো। বিনীতার চোখে যে অস্বীকৃতির কোনো ছায়া নেই তা বুঝে গেল মুহূর্তে। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে ওর হাতটা আরো শক্ত করে টেনে ধরলো নিজের হাতের মুঠোয়। একটা উষ্ণ চুমু স্থান পেল বিনীতার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে জলজল করতে থাকা ডায়মন্ড রিংয়ের উপরে। বিনীতা লজ্জা পেয়ে মাথা নত করলো সামান্য। অর্ণব তারপর বিনীতাকে টেনে নিল আরেকটু কাছে। তারপর ধীরে কপাল ঠেকালো বিনীতার কপালে। বিনীতা চোখ বন্ধ করলো, নিঃশ্বাস ফেললো ধীর গতিতে। কয়েকটা নিঃশব্দ মুহূর্ত।
সবার জন্য থমকে গেছে এই নীল আকাশের নিচে। চারপাশের সবকিছুই ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, কেবল অনুভূত হচ্ছে দুজনের উষ্ণ নিঃশ্বাস। শব্দটা মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই তড়িৎ গতিতে ছিটকে গেল দুজনে। মিথিলা, রূপন্তী, শাফিন এসে দাঁড়িয়েছে ওদের কাছাকাছি। শাফিনের হাতেই ক্যামেরা। বিনীতা লজ্জা লুকাতে দ্রুত মুখ ঘুরালো অন্যদিকে। অর্ণবের চোখেও একটুখানি অস্বস্তি ফুটে উঠল, তবে শুধু মুহূর্তের জন্য। তোরা এখানে কি করছিস? অর্ণবের স্বাভাবিক কণ্ঠস্বর। তোদের ফ্রি ওয়েডিং ফটোশুট। ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরাতেই উত্তর দিল শাফিন। বিনীতা কটমট চোখে তাকালো রূপন্তীর দিকে। এটা নির্ঘাত রূপন্তীর বুদ্ধি। ট্যুরে আসার আগের রাতে রূপন্তী বলেছিল এমন কিছু। রূপন্তী বিনীতার অমন চাউনি দেখে অপ্রস্তুত হাসলো। ছবিটা কিন্তু দারুণ এসেছে। শাফিন দেখলো রূপন্তীর দিকে বিনীতার অমন দৃষ্টি, তাই রূপন্তীকে বাঁচাতেই তাড়াতাড়ি বলে উঠল, আসলে পারফেক্ট ফ্রেম। আমার রোমান্সে বাগড়া দিয়ে আবার বলছিস পারফেক্ট? ইডিয়েট কোথাকার। অর্ণব বিরক্ত চোখে তাকালো শাফিনের দিকে। বিনীতার গাল দুটো লাল হলো আরেকবার। কত সুন্দর একটা ছবি তুললাম আর আমাকেই ইডিয়েট বলছিস? এই জন্যই বলে যে যার জন্য চুরি করলাম সেই বলেই চোর। দুঃখী দুঃখী কণ্ঠ পড়ল শাফিন। মিথিলা এবার ক্লিক ফিক করে হেসে ফেলল। ওর দেখা দেখি হেসে ফেলল রূপন্তীও, তারপর বিনীতা। তারপর হাসি থামিয়ে মিথিলা বলল, এইবার তাহলে পুরো প্রি ওয়েডিং সিরিজটাই তৈরি করা যাক, কি বলো তোমরা? রূপন্তী সায় দিল মিথিলার সাথে। হ্যাঁ হ্যাঁ একদম। তারপর রূপন্তী আর মিথিলা জোর করে অর্ণব বিনীতাকে একে একে নানান পোজে দাঁড় করালো। তারপর টুকটাক দুষ্টু মিয়ার হাসাহাসি মিলিয়ে ওদের ফটো সেশন চলল পুরো দিন জুড়ে। পরের একটা দিন কেটে গেল সেন্ট মার্টিনের লোকাল মার্কেটে ঘোরাঘুরি আর নানান রকম সুভেনির কিনতে কিনতে। সমুদ্রের গন্ধমাখা এই ছোট্ট দ্বীপে বাঁশের তৈরি গয়না, ঝিনুকের শোপিস আর হস্তশিল্পের দোকান দেখে সবাই মুগ্ধ। বিনীতা একটা নীল সাদা সিল ব্রেসলেট হাতে নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলল, এটা কেমন লাগছে? অর্ণব এক ঝলক দেখে এলো সেদিকে। ভালো, তবে আপনাকে ওই সাদা মুক্তের ব্রেসলেটটা বেশি মানাবে। বিনীতা একটু অবাক হলো। আপনি এত ভালো জানলেন কি করে? অর্ণব কাজ ঝাঁকালো। জানি, কারণ আমি খেয়াল করি। এই সহজ স্বীকারোক্তি বিনীতাকে খানিক থমকে দিল। মৃদু হাসলো, তারপর মুক্তোর ব্রেসলেটটাই কিনল। ওদিকে রূপন্তী আর মিথিলা ঝাঁপিয়ে পড়েছিল ঝিনুকের দুল আর টোপরের দোকানে। ওদের দেখে শাফিন চোখ উল্টে বলল, আমরা কি আসলে ট্যুরে এসেছি নাকি তোমাদের শপিং মিশনে? ট্যুরে এসেছিস বলে কি দরকার, কিছু কিনবো না? রূপন্তী ভ্রু কুচকে তাকালো, যেন শাফিনের প্রশ্নটা অবান্তর। তারপর একটা ঝিনুকের দুল কানে লাগিয়ে আয়নায় দেখে বলল, এগুলো কেনা তো একদম লজিক্যাল। দরকারি কানের দুল আর ঝিনুকের চুলের ক্লিপ খুব দরকার কিছু, তাই না? শাফিন ভ্রু উঁচিয়ে তাকালো, মুখে স্পষ্ট ব্যঙ্গ। মিথিলা হেসে বলল, ভাইয়া আমাদের কাছে দরকারি মানে শুধু প্রয়োজনীয়তা না, ভালো লাগা। এই যে এত ভালো লাগা, সেটার কি বিল কি দিচ্ছে? অবশ্যই। তুমি? রূপন্তী নির্দ্বিধায় বলল। তারপর মিথিলার সাথে আবারও ব্যস্ত হয়ে পড়ল নতুন কিছু বাছাই করতে। শাফিন দীর্ঘশ্বাস ফেলল। বুঝলি অর্ণব, এদের সাথে ঘোরা মানে ধৈর্য শক্তির পরীক্ষা। সন্ধ্যার একটু আগে সবাই বিচে গিয়ে বসেছিল। সূর্য ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছে। বাতাসে সমুদ্র সমুদ্র গন্ধ। সাগরের গায়ে সূর্যের শেষ আলো পড়ে যেন অদ্ভুত রঙের খেলা শুরু হয়েছে। কমলা, গোলাপি, হালকা বেগুনি আর নীলের মিশেলে এক অপার্থিব দৃশ্য। ঢেউগুলো একবার ফিরে এসে আছড়ে পড়ছে, আবার ধীরে ধীরে পিছু হটে যায়। সাথে কানে বাজছে সমুদ্রের একটানা গর্জন, যেন এক অনন্ত সঙ্গীত। বিনীতা বালিতে বসে সাগরের ঢেউ দেখছিল। পাশে বসে থাকা অর্ণব ওর দিকে এক ঝলক তাকিয়ে বলল, কি ভাবছেন বিনীতা? বিনীতা চমকে তাকালো, তারপর একটু হেসে আবারও দৃষ্টি ফিরল ঢেউয়ের দিকে। ভাবছিলাম এটা আমাদের শেষ রাত এখানে। অর্ণব এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সময় কেমন যেন দ্রুত কেটে যায়, তাই না? বিনীতা ধীরে মাথা নাড়ছিল। সময়টাকে মিস করব। তাহলে হানিমুনে আবার এখানে চলে আসবো না হয়? অর্ণবের মুখে দুষ্টু হাসি। বিনীতা মুহূর্তের জন্য একদম চুপ, চোখ বড় বড় হয়ে গেল ওর। তারপর দ্রুত মুখ ফেরালো অন্যদিকে, যেন অর্ণবের কথা কানেই যায়নি। কিন্তু গালের রক্তিমাভা ধরা পড়ে গেল সূর্যের শেষ আলোয়।
অর্ণব হাসি চেপে বলল, এই যে আমি একটা সিরিয়াস প্ল্যান শেয়ার করলাম, আপনি এখানে চুপ করে থাকবেন বিনিতা? গলার স্বর স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করল বিনিতা। তাহলে একটু জোরে বলি। তড়িঘড়ি করে ওর দিকে তাকিয়ে সাবধান করলো বিনিতা। একদম চুপ। অর্ণব একটু সামনে ঝুঁকে বলল, আচ্ছা ধরুন আপনি শুনলেন, তাহলে কি উত্তর দিতেন? বিনিতা কপট গম্ভীর হয়ে বলল, আপনি খুব বেশি কথা বলছেন ডক্টর সাহেব। অর্ণব হেসে ফেলল। এবার বাতাসে সমুদ্রের গন্ধের সাথে মিশে রইল সেই হাসির সুর। ঢেউয়ের গর্জনের সাথে মিশে গেল বিনিতার অস্থিরতা। জনবহুল ব্যস্ত ক্লান্ত ঢাকা শহরে ফেরার পথে দিনগুলো কাটল খুব দ্রুত। বিনিতা এর মধ্যে আর হলে ফেরেনি। বিয়ের আর অল্প কিছুদিন বাকি। এই কয়টা দিন বাড়িতেই কাটাতে চায় ও। রেনুমা বেগম ব্যস্ত হয়ে উঠেছেন মেয়ের বিয়ের প্রস্তুতিতে। কখনো বুটিক, কখনো গয়নার দোকান, এই সব কিছুর মাঝে বিনিতা যেন অনেকটাই চুপচাপ। কোনো কোনো দিন বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে থাকে বিনিতা। কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। গাছের ফুলগুলো যেন হলুদের খামে ভরা পুরনো চিঠি, যার মৃদু সুবাস মনে জাগায় বুকের ভেতরে সযত্ন লুকিয়ে রাখা কিছু অপ্রকাশিত অনুভূতি, অনুচ্চারিত আকাঙ্ক্ষা আর এক অলিখিত টানাপড়ন। কোনো এক ঠিকানাহীন অনুভবের মতো দিনের পর দিন ধরে যা জমে আছে নিঃশব্দে। বিয়ের দিন এগিয়ে আসছে, অথচ অর্ণবের সাথে কথা হয় না বেশ কয়েকদিন। কোনো রাগ নেই, কোনো মানবিমানও নেই, তবুও কি এক অজানা এক দূরত্ব। এই দূরত্বটাই অস্বস্তিকর ঠেকছে ওর কাছে। ভেতরে ভেতরে একরাশ দোটানা কাজ করে মাঝে মধ্যে। অর্ণব কি পাল্টে গেল? হঠাৎ একটা পাপড়ি খসে পড়ে বারান্দার গ্রিলের গায়ে। বিনিতা চমকে ওঠে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে ওইদিকে। একটা মুহূর্তে মনে হয় এই নিঃশব্দ ঝরে পড়াটাই কি নিয়তি? একটা সম্পর্ক কি এভাবেই ধীরে ধীরে ফুরিয়ে যায়? মোবাইলটা পাশেই পড়ে আছে নীরবে। অর্ণব মেসেজ করেনি, কলও না। কল দেবে দেবে করেও শেষ পর্যন্ত দিল না বিনিতা। শেষ কথোপকথনটা ঠিক কী নিয়ে হয়েছিল তাও মনে নেই ওর, হয়তো কিছু নিয়েই না। কয়েকটা নিঃশব্দ মুহূর্তের পর কোনো এক অচেনা পাখির ডাক ভেসে আসে দূর থেকে, একটার নয় টুকরো টুকরো, ঠিক বিনিতার ভাবনাগুলোর মতোই। সন্ধ্যের আগে বৃষ্টি নামে ঝিরঝিরিয়ে, ছাদের কার্নিশে জল জমে, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে নিচে। বিনিতা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, হাতের তালুতে বৃষ্টির ফোঁটা, চোখের কার্নিশে অভিমান। ফোনটা কেঁপে ওঠে একবার, একটা নোটিফিকেশন, মেসেজ নয়, একটা নিউজ আপডেট। অর্ণবের নামটাও নেই কোথাও। কিন্তু বিনিতা যে অভ্যস্ত হয়ে গেছে ওর খোঁজে চোখ ফেরাতে। অর্ণব কি এতটাই ব্যস্ত যে একটা মেসেজ দেওয়ারও সময় পাচ্ছে না? ছাদের দরজাটা খোলা থাকে বরাবরই মতোই। রেনুমা বেগমও বাসায় নেই। বিনিতা কোনো কিছু না ভেবে ফোনটা নিয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ছাদে। বৃষ্টির বেগ বেড়েছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ানো বিনিতা। সন্ধ্যা হয়েছে কেবল, আকাশটা ঘন মেঘে ঢাকা, যেন কারণ মন খারাপের চাদরে মোড়া। শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছে ধীরে ধীরে। বিনিতার চোখ আটকে আছে মেঘে ঢাকা আকাশে। এক ফোঁটা বৃষ্টি ওর কপাল ছুঁল, তারপর আরেকটা। বৃষ্টিতে ভিজতে ভিজতে চুপচাপ দাঁড়িয়ে থাকে বিনিতা। মাথার ভেতরে বারবার ঘুরে ফিরে আসছে অর্ণবের মুখ, ওর বলা একটা লাইন, আপনার জন্য আমি সবসময় ফ্রি সানফ্লাওয়ার। হাতটা রেলিং থেকে ছাড়িয়ে দুপাশে মেনে ধরল বিনিতা। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো পড়ছে, একটার পর একটা ভিজিয়ে দিচ্ছে বিনিতার পুরো সত্তা। বৃষ্টির ফোঁটা গাল বেয়ে নামে, বিনিতার ঠোঁট কাঁপে অল্প, হয়তোবা ঠান্ডায়। ফোনটা আবার কেঁপে ওঠে। এবারও একটা নোটিফিকেশন, তবে এবারের নোটিফিকেশনটা এসেছে অর্ণব এহসানের নাম্বার থেকে। কি করছেন মাই সানফ্লাওয়ার? বিনিতা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। বৃষ্টির মধ্যে ভিজে চুলের ফাঁকে এতক্ষণ ধরে তীরতিরিয়ে কাঁপতে থাকা ঠোঁটে টেনে আনে এক ক্ষীণ হাসি। অভিমানটা আর তীব্র হয় এবার। ভিজে গায়ের মধ্যে মুঠো করে ধরে ফোনটা, চোখ বন্ধ করে শুনে বৃষ্টির শব্দ। রাত নেমেছে এক নিস্তব্ধ বিষণ্ণতায়। বৃষ্টির শব্দ থেমে গেছে অনেক আগেই। ছাদের দরজাটা খোলা, ঠিক যেমন করে বিনিতা রেখে এসেছিল। ঘরে ফিরে কাপড় পাল্টায় নিয়েও ভিজে চুল ভেজা জামা নিয়েই শুয়ে পড়েছিল বিছানায়। কিছুই ভালো লাগছিল না, নিজেকে যেন অপরিচিত লাগছিল ওর। ও এমন হলো কবে থেকে? বালিশের এক কোনায় মুখ গুজে চুপচাপ পড়ে থাকে বিনিতা। ভেতর ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা, কিছু বুঝে উঠতে না পারার অস্থিরতা। বিনিতা যে ভয়টা পেয়ে এসেছে চিরকাল কোনো সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে, সেই ভয়টাই কি সত্যি হলো? রেনুমা বেগম ডাইনিং রুমে এসে ডাকছেন, বিনিতা এসো, খাবে না?
বিনীতা কোনো উত্তর দিল না। ওর চোখ ঝাপসা হয়ে আসছে একটু একটু করে, গায়ে কাঁপুনি, মাথার পেছনটায় অনুভব হচ্ছে একটা ভারী বোঝা। হাত দিয়ে কপাল ছুঁয়ে দেখল বিনীতা, গরম, ভীষণ গরম। সব শব্দ, সব আলো, সব ভাবনা মিলিয়ে এক অজানা ঝিমঝিমের ঘোরে ডুবে যেতে থাকে বিনীতা। হয়তো এই ঘোরেই ও স্বপ্ন দেখবে, একটা হলদে কাঠগোলাপ ধীরে ধীরে খসে পড়ছে মাটিতে। দূরে কোথাও থেকে অর্ণবের কণ্ঠ ভেসে আসছে, আপনার জন্য আমি সবসময় ফ্রি। আচমকা বৃষ্টি নামবে স্বপ্নের ভেতরেই, ঠিক যেমন নেমেছিল শেষ বিকেলে। আর তখনই কেউ ওর কপালে হাত রাখে। বিনু, কেমন লাগছে এখন? বিনীতা চোখ মেলে। রেনুমা বেগম ওর কপালে হাত দিয়ে বসে আছে, চোখে মুখে একরাশ উদ্বেগ। ফারুক সাহেব পায়চারি করছেন পুরো ঘর জুড়ে। আম্মু, ফিসফিসিয়ে ডাকলো বিনীতা। জ্বর ছেড়ে যাবে মা, তুমি একটু ঘুমাও, আমি আর তোমার আম্মু এখানেই আছি। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলালো ফারুক সাহেব। ঘরটা নিঃশব্দে ডুবে গেল আবারও। রেনুমা বেগম ওর কপালে ভেজা কাপড় চেপে ধরেন। ঘরের কোণে টিপ টিপ করে চলছে ঘড়ির কাঁটা, 0 পাওয়ারের লাইট জ্বলছে ঘরে। তবে বিনীতার ঘোরের মাঝে সবটাই কেমন যেন ঘোলা। হঠাৎ করে ফোনটা কেঁপে ওঠে। রেনুমা বেগম ফোনটা তুলে দেখলেন অর্ণব এহসান কলিং। কিছুক্ষণ তাকিয়ে থাকলেন স্ক্রিনের দিকে, তারপর বিনীতার দিকে। মেয়েটার গায়ে এখনও জ্বর, তবুও কী ভেবে বিনীতার গালে আলতো চাপ দিয়ে ডাকলেন, বিনীতা, তোমার কল এসেছে। বিনীতা আধা ঘুমে আধা জাগরণে ফোনটা হাতে নেয়। রেনুমা বেগম ফারুক সাহেবকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। হ্যালো। মেয়েটার গলা যেন কুয়াশার মতো ভারী, ওপাশ থেকে ভীষণ চেনা সেই কণ্ঠস্বর। বিনীতা, ঠিক আছেন? এক মুহূর্তের জন্য চোখ ভিজে উঠে বিনীতার। মুখে কিছু বলে না, শুধু নিঃশ্বাস ফেলে খুব আস্তে। আপনার জ্বর এসছে বিনীতা? বিনীতার ঠোঁট কাঁপে এবার। ঠিক আছি আমি। ওপাশে একটু নীরবতা। অর্ণবের কণ্ঠটা তারপর আরেকটু নিচে, আরও মোলায়েম হয়ে ওঠে। ঠিক আছেন? গলা শুনে বুঝতে পারছে কিছু ঠিক নেই। একটা দীর্ঘ নীরবতা। বিনীতার চোখে পানি জমে, গলার স্বর যেন কোথাও আটকে থাকে। কিছু বলে না ও, শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। আমি খুব সরি। বিনীতা এবার চোখ বন্ধ করে রাখে। ওর ঠোঁটের কোণে কিছু একটা কাঁপে, হয়তো অভিমান, হয়তো স্বস্তি। চুপ করে থাকবেন না প্লিজ, একটা কিছু বলুন। বিনীতার গলা কাঁপে। খুব একা লাগছিল আমার। আমি আসি আজই, এখনই? না, কাউকে আসতে হবে না। আসবো, আমি আসতে চেয়েছিলাম, জরুরি কাজ পড়ে গেছিল। অর্ণবের গলার স্বর গম্ভীর হয় এবার। ফোন কানে রেখে চুপ করে শুয়ে থাকে বিনীতা। জ্বরের উত্তাপ আবারও বাড়ে ক্রমশ। চোখের পাতা ভারী হয়ে ওঠে, হতে তলিয়ে যায় আবার ঘুমের রাজ্যে। ঘরের ভিতরে কাচের ছুরির ঝুনঝুনি আর মেহেদির কাঁচা গন্ধ। বিনীতার ঘরে গোল করে বসে গল্প করছে ওর গুটি কয়েক কাজিন, সাথে রূপন্তী, মিথিলা আর 2-3 জন ঘনিষ্ঠ ক্লাসমেট। কেউ চুল বাঁধছে, কেউ নিজের পছন্দের ডিজাইন দেখাচ্ছে ফোনে, কেউ আবার নিজের পুরনো প্রেমের গল্প জুড়ে দিয়েছে। হেসে কুটি কুটি হচ্ছে বাকিরা। বিনীতার গায়ে কলা পাতা রঙের শাড়ি, হালকা সাজ, তাদের যেন সৌন্দর্য ঠিকরে পড়ছে। এত মানুষের কোলাহল উপেক্ষা করে মেয়েটা চুপচাপ হাত পেতে বসে আছে মেহেদি আর্টিস্টের সামনে। জ্বর ছেড়ে গেছে ভোর ভোর থাকতেই। মেহেদি আর্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আজকেই ছিল বিধায় দেরি করার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে তাই আজকেই করতে হচ্ছে মেহেদির প্রোগ্রামটা। মেহেদি দেওয়া শুরু হতেই এক মুহূর্তের জন্য চেনা একটা মুখ ভেসে উঠল বিনীতার চোখে। অর্ণব কি জানে আজ ওর মেহেদি? মেহেদি আর্টিস্টের কণ্ঠে টান পড়ে ভাবনায়। আপু, বরের নাম লিখবো? রূপন্তী ফিসফিস করে বলল, নামটা লুকিয়ে দিন খুঁজে না পায় যেন। হেসে উঠল সবাই। বিনীতা চুপ করে থাকে। হাতের মেহেদির মাঝে লেখা হলো একটা অক্ষর, অ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মেহেদি দেওয়া শেষ হতেই রূপন্তী এগিয়ে এসে বিনীতার কানে কানে বলল, একটু এদিকে আয় তো, জরুরি কথা আছে। বিনীতা একটু অবাক হলেও কিছু না বলে উঠে দাঁড়ালো। ছাদে তখন অন্ধকার ঘনাচ্ছে ধীরে ধীরে। নিচে বাড়ির ভেতরে থেকে আসছে মৃদু শব্দের গান আর হাসাহাসির শব্দ। মেহেদির রঙে জমজমাট একটি রাত, কিন্তু ছাদের এই কোণটা একদম নির্জন। অর্ণব রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। পরনে সাদা পাঞ্জাবির হাতটা গুটিয়ে রাখে, চোখ ব্যস্ত শহরের দিগন্তে আটকে। ও জানে নিচে এখন বিনীতা ব্যস্ত ভীষণ। চারপাশে কত গল্প, কত হাসি। তবে বিনীতার অভিমানের কাছে সেসব নেহাতি তুচ্ছ। আর সেই অভিমানের দায়ভার যে পুরোটাই ওর।
রূপন্তী ফোনেই জানিয়েছে। আমি ওকে নিয়ে আসবো, আপনি ওদিকে দাঁড়িয়ে থাকবেন, ডান দিকের কোনায় কাঠগোলাপ গাছটা যেখানে থেকে দেখা যায়। চাঁদের নিঃশব্দতায় অর্ণবের হৃদস্পন্দন যেন প্রকট হয়ে বাড়ছে, প্রতিটি সেকেন্ড বাড়িয়ে দিচ্ছে অপেক্ষার উন্মাদনা। ও জানে না বিনীতা দেখা করবে কিনা, তবু আশা রাখতে দোষ কি। পেছনে পায়ের শব্দ পেয়ে ধীরে ধীরে পিছন ফিরল অর্ণব। রূপন্তী প্রথমে ঢুকেছে, তারপর ধীরে ধীরে ওর পেছন থেকে দেখা মিলল বিনীতার। অর্ণবের চোখ স্থির হয়ে যায়। কলাপাতা রঙের শাড়ি, কপালে ছোট্ট টিপ, সাদামাটা সাজে কি অপূর্ব লাগছে মেয়েটাকে। দূরত্বটা মাত্র কয়েক কদম, তবু দীর্ঘ মনে হয় অর্ণবের কাছে। ছাদের দরজা দিয়ে ঢুকতেই একফালি শীতল বাতাসে স্পর্শ করল বিনীতাকে। ছাদের একপাশে কোনায় অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা পরিচিত অবয়ব, অর্ণব। সাদা পাঞ্জাবি, মুখ জুড়ে একটা চাপা ক্লান্তি, কিন্তু ওর বাদামি চোখ দুটোতে প্রশংসার দৃষ্টি বিরাজমান। থমকে গেল বিনীতার পাজোড়া। অর্ণব এগিয়ে আসে ধীর পায়ে, তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে এক নিঃশ্বাসে বিনীতাকে জড়িয়ে নেয় গভীর আলিঙ্গনে। বিনীতা প্রচণ্ড অবাক, সারা শরীরে খেলে যায় বিদ্যুৎ তরঙ্গ। বিনীতা কিছুক্ষণ কোনো শব্দ করতে পারে না, পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। অর্ণবের এই হঠাৎ করেই কাছে আসা, এই আলিঙ্গন সবকিছুই যেন এক মুহূর্তে ওকে হারিয়ে দিয়েছে। কোনো প্রতিরোধ, কোনো প্রশ্ন কিছুই আসছে না ভেতর থেকে। তারপর সন্তর্পণে হাত দুটো আলগা করে মেলে রাখে অর্ণবের কাঁধের উপর দিয়ে, যেন মেহেদির রং সাদা পাঞ্জাবিতে দাগ না ফেলে। আলিঙ্গনরত অবস্থায় ফিসফিস করে অর্ণব, আই এম ভেরি সরি মাই সানফ্লাওয়ার। বিনীতার চোখ বুঝে আসে এবার। কয়েক মুহূর্ত পর নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়াতে চায় বিনীতা, কিন্তু দু হাতে মেহেদি থাকায় শক্তি খাটাতে পারে না একটু। কিছুক্ষণ পর অর্ণব নিজেই ছেড়ে দিল ওকে। একটা ক্রিটিক্যাল রোগীকে নিয়ে ব্যস্ত ছিলাম এই কদিন, বাসায় ফেরার সময় পাইনি এমন অবস্থা। কদিন আগে ছুটি নিয়েছে, আবার বিয়ের জন্য ছুটি নেব। মাঝের কটা দিন তাই অনেক বেশি প্রেশার নিতে হয়েছে। অর্ণবের চোখে তীব্র অপরাধবোধ, একপাশে মুখ ঘুরিয়ে রেখেছে বিনীতা। আমার সাথে কথা বলবেন না সানফ্লাওয়ার? অর্ণবের কথা শুনে এবার বিনীতা মুখ ঘুরে চাইল ওর দিকে, বুঝলো মানুষটার ব্যাকুলতা। কথা বলতে পারি, তবে বলুন কি শর্ত? আপনার সব শর্ত মাথা পেতে নেব। আমার সাথে মেহেদি দিতে হবে। মেহেদি? আমি? নো ওয়ে। চোখ বড় বড় করে দুই দিকে মাথা নাড়ল অর্ণব। ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলছি না আমি। এবার অন্যদিকে মুখ ঘোরালো বিনীতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেব মেহেদি। এবার কথা বলবেন তো? অর্ণবের অসহায় কণ্ঠ। এখানেই দাঁড়ান, আসছি আমি। বলেই বিনীতা বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। তারপর ফিরে এলো মিনিট কয়েকের মধ্যেই, হাতে একটা মেহেদির কোণ নিয়ে এসেছে। দেখি হাত দিন। তার আগে দেখি জ্বর আছে এখনো? মেহেদি দেওয়ার উদ্দেশ্যে হাত না বাড়িয়ে অর্ণবের হাতের উল্টো পিঠ ছুলো বিনীতার কপাল, তারপর দুই গাল। শুরুতে এখন একটু গরম আছে, ওষুধ খেয়েছেন? ও কিছু না, ঠিক হয়ে যাবে এমনিতেই। আপনি হাত দিন তাড়াতাড়ি, নিচে খুঁজবে আমায়, তাড়াতাড়ি যেতে হবে। এবার অর্ণবের অপেক্ষা না করে বিনীতা নিজেই ওর বাঁ হাত টেনে নিল নিজের হাতের মুঠোয়। তারপর মেহেদির কোণটা দিয়ে খুব যত্ন সহকারে নিজের নাম লিখল ওর খসখসে হাতের তালায়। হয়ে গেছে। অর্ণব দেখল নিজের হাতের তালুতে গুটি গুটি অক্ষরে লেখা নামটা। আমার নাম লিখেছেন আপনার হাতে? বিনীতা মাথা তোলালো। দেখুন তো খুঁজে পান কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অর্ণব অবশেষে খুঁজে পেল বিনীতার ভারী ডিজাইনের মেহেদির ফাঁকে নিজের নামের অক্ষরটা। সুন্দর হয়েছে। কোনটা, আপনার নাম নাকি ডিজাইন? দুটোই। হেসে বলল অর্ণব। আর আমি যেটা দিয়ে দিলাম? চোখ ছোট ছোট করে তাকালো বিনীতা। এটা তো অনেক কিউট হয়েছে, আমার পছন্দ হয়েছে খুব। অর্ণবের সরল স্বীকারোক্তি। এবেলায় মিষ্টি করে হাসলো বিনীতা। নিচে যেতে হবে এখন, আরো দেরি হলে সমস্যা হবে। কেমন সমস্যা? উফ, সবাই জেনে যাবে আপনি এসেছিলেন। তো আমি আমার বউর কাছে এসেছি, এটা সবাই জানলে কি হবে? কিছুই হবে না, শুধু ইজ্জতে ফালুদা হবে, এই যা। ফালুদা? ফালুদা তো আমার অনেক প্রিয়। দাদা আপনি থাকেন এখানে, আমি গেলাম। অর্ণব হেসে ফেলে। আচ্ছা যান, কিন্তু 1 মিনিট। বলে অর্ণব ওর পাঞ্জাবির পকেট থেকে বের করলো দুটো সাদা কাঠগোলাপ। এটা মাথায় দিন তো, মারাবি খুব। বিনীতা লজ্জা পেল, অবাক কণ্ঠেই শুধালো, এখন?
অর্ণব কাছে এগিয়ে এসে বিনিতার মুখের উপরে উঠে আসা চুল সরিয়ে কানের পাশে গুজে ফুল দুটো দিল। ওর আঙুলের স্পর্শে গা শিউরে উঠে বিনিতার, তবু একটুও সরায় না নিজেকে। বাড়ির ভেতরে ঢোকার সময় পেছনে থেকে গাছের নিচে পড়েছিল ফুলগুলো, ভাবলাম আপনার জন্য নিয়ে আসে। তারপর থেমে আবারও বলল, সুন্দর লাগছে। চুপ করে থাকে বিনিতা, চোখ নামিয়ে নেয় নিচের দিকে। আপনি এসব কবে শিখলেন? বউ পছন্দ হলে এমনি শিখে যায় মানুষ। অর্ণবের গলায় দুষ্ট সুর। বিনিতা লজ্জা লুকাতেই রাগ দেখায় এবার। আপনি বড্ড দেরি করাচ্ছেন ডক্টর সাহেব। বুঝেছি, আপনার ফালেদা বলে ইজ্জত রক্ষা করতে হবে। ঘুরে দাঁড়িয়ে দুপা এগিয়ে আবারও থেমে যায়। একটা চাপা হাসি এসে ধীর পায়ে ছাদ থেকে নেমে যায় বিনিতা, আর অর্ণব দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। বাড়ি ভর্তি মানুষ কিচকিচ করছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব মিলিয়ে যেন একটা ছোটখাটো মেলা বসেছে বাড়িতে। আলতা, গাঁদা ফুল, কাচের চুড়ি, হলুদের গন্ধ আর মেয়েদের টুকটাক গান সব মিলিয়ে যেন এক প্রাচীন উৎসবের আমেজ তৈরি করেছে। বিনিতাদের ছাদে আয়োজন করা হয়েছে আজকের হলুদ সন্ধ্যা। বিনিতার পরনে হলুদ আর পরে শাড়ি, গায়ে কাঁচা ফুলের গয়না, চুলগুলো বেঁধে রাখার সযত্নে। সন্ধে হতেই ঝলমলিয়ে উঠল বাড়ির সমস্ত আলো। একমাত্র মেয়ের বিয়েতে আয়োজন, কোনো ত্রুটি রাখেনি ফারুক সাহেব। পুরো বাড়ি জুড়ে জ্বলছে হলুদ রঙের মরিচ বাতি। ছাদ সাজানো হয়েছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলে। এক কোনায় সাজানো হয়েছে ছোট্ট স্টেজ, বিনিতাকে বসানো হয়েছে সেই স্টেজে। বিনিতার গায়ে প্রথমে হলুদ ছোঁয়ালেন রেহনুমা বেগম। বিনিতা হাসলো একটু। ওইদিকে ফটোগ্রাফার ব্যস্ত একের পর এক ক্লিক করতে। ছাদের অন্য পাশ থেকে ভেসে আসছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। রান্নাঘরের দিক থেকে ধোঁয়া উঠছে কুয়াশার মতো। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা এক অন্যরকম আমেজ তৈরি করেছে। স্টেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারুক সাহেব। মেয়ের দিকে তাকিয়ে থেকে থেমে গেলেন হঠাৎ। এটা বড় হয়ে গেলেও চোখের পলকেই। আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাবে, তারপর সব সময়ের জন্য ফাঁকা হয়ে যাবে এই বাড়িটা। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বেরোলো বুক চিরে। রেহনুমা বেগম হলুদ লাগালো শেষ হলে পাশ থেকে একে একে এলেন খালামণি, চাচি, ফুপি, মামিরা। কেউ আলতো করে হলুদ ছোঁয়াচ্ছে গালে, কেউ হাতে, কেউ কপালে। হলুদের গন্ধে ভরে উঠেছে বিনিতার চারপাশ। বড়দের হলুদ লাগানো শেষ হতেই এবার ছোটদের পালা। রূপবন্দি প্রথমে এগিয়ে এসে হলুদ ছোঁয়ালো বিনিতার গালে, তারপর একে একে মিথিলা, বিনিতার কাজিনেরা। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হতেই সবাই আবার ব্যস্ত হয়ে পড়ল অন্যদিকে সামলাতে। স্টেজের আশেপাশে আপাতত তেমন কেউ নেই। কয়েকটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে নিজেদের মতো। সেই সময় বিনিতার ফোনে কল এলো অর্ণবের, ভিডিও কল। আগে কখনো অর্ণবের সাথে ভিডিও কলে কথা হয়নি। রিসিভ করবে কি না এই ভেবে একটু দ্বিধায় পড়লো। তারপর ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে যাওয়ার আগ মুহূর্তেই রিসিভ করেই ফেললো কলটা। অর্ণবকে দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন জুড়ে। গায়ে সাদা পাঞ্জাবি, উপরে হলুদ রঙের কোটি। অর্ণবের হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। গোসল করে ফ্রেশ হয়ে এসে বিনিতাকে কল দিয়েছে ও।